নির্ণায়ক চ্যাপ্টারে। তো যেমন ম্যাট্রিক্সের আমরা সংজ্ঞা দেখাচ্ছি, নির্ণায়কের সংজ্ঞা আছে, আগে আমরা সংজ্ঞাটা শিখি তারপরে সংজ্ঞাটা বুঝবো। তো নির্ণায়ক, নির্ণায়ক কি? নির্ণায়কের দুইটা সংজ্ঞা আছে, তো দুইটা সংজ্ঞা নিয়ে আমি একটু কথাবার্তা বলবো। তো নির্ণায়কের প্রথম সংজ্ঞা হচ্ছে, নির্ণায়ক হলো কোনো বিশেষ ধরনের রাশিকে বিশেষভাবে প্রকাশের পদ্ধতি। বিশেষভাবে প্রকাশের পদ্ধতি, এটা একটা সংজ্ঞা। জিনিসটা কি বোঝাচ্ছে আমি বলবো। প্রথম সংজ্ঞা কি? কোন একটা বিশেষ ধরনের রাশি আছে, সেই রাশিকে বিশেষভাবে প্রকাশের পদ্ধতি। আর আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে নির্ণায়ক হলো, বা যে সংজ্ঞাটা বলতে পারো মোস্ট গ্র্যান্ডেড, এটা সবচেয়ে ভালো সংজ্ঞা। তো নির্ণায়ক হলো একটি বিশেষ আকারে লিখিত, বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশি। তো ব্যাপারটা বুঝো যে প্রথমটা কি ছিল সংজ্ঞাটা, যে একটা বিশেষ ধরনের রাশিকে বিশেষভাবে প্রকাশের পদ্ধতি। আর সেকেন্ড সংজ্ঞাটা হচ্ছে বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশি। তো কাহিনীটি কি? আমরা কিন্তু বলছিলাম যে ম্যাট্রিক্সের কোনো মান নাই, ম্যাট্রিক্স একটা অপারেটর। কিরকম অপারেটর? যেমন সাইন, ট্যান, কস, এগুলো কি একটা অপারেটর, ত্রিকোণমিতিক অপারেটর বলি আর কি। সেম ভাবে ম্যাট্রিক্স একটা অপারেটর। এখন যেমন সাইনের কোনো মান নাই, বাট কিন্তু সাইন 30 ডিগ্রি সেটার একটা মান আছে, সাইন 60 এর একটা মান আছে। সেম ভাবে অপারেটরের কিন্তু মান থাকতে পারে, বা বিভিন্ন সময় তাদের মান নিয়ে আমাদের কাজ করা লাগতে পারে। তো যখন তাদের মান নিয়ে কাজ করি তখন আমি ম্যাট্রিক্স বলি না, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি করি, বা বর্গ ম্যাট্রিক্সটাকে, অবশ্যই দেখো নির্ণয় কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সের জন্যই হয়। তো সেই বর্গ ম্যাট্রিক্সটাকে আমি কি করব, আমি নির্ণয়কে কনভার্ট করব, দেন হচ্ছে তার মান নির্ণয় করব। ব্যাপারটা বুঝতে পারছি? তো নির্ণায়ক কি? একটি বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশি। এটা মেইনলি আসলে বলতে পারো মোস্ট গ্র্যান্ডেড সংজ্ঞা। এটাও সংজ্ঞাটা আছে, এটা আমি বলতেছি। এখন আমরা প্রথমে প্রথম সংজ্ঞাটার ব্যাখ্যা দেখি, তারপর দ্বিতীয় সংজ্ঞার ব্যাখ্যা দেখি। তো প্রথম সংজ্ঞার ব্যাখ্যার জন্য আমি খুবই ছোট্ট একটা উদাহরণ নিই। দেখো, ধরো আমার a1x প্লাস b1 ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ আছে, এন্ড হচ্ছে a2x প্লাস b2 ইকুয়ালস টু 0 আরেকটা সমীকরণ, একটা হচ্ছে 1 আরেকটা হচ্ছে 2। ওকে, তো এখন আমি ধরো এক নং সমীকরণ থেকে x এর মান বের করতে চাইছি। তো x এক নং থেকে x ইকুয়ালস টু কি হবে? মাইনাস b1/a1। এখন এই x ইকুয়ালস টু মাইনাস b1/a1 কে আমি 2 নং ইকুয়েশনে বসাই। যদি বসাই তো সেই ক্ষেত্রে a2 ইনটু মাইনাস b1/a1 প্লাস b2 ইকুয়ালস টু 0, তাই তো? এখান থেকে দেখো আমি আসলে কি করতে যাচ্ছি, এখানে যদি আমি লসাগু করি, লসাগু করলে কি থাকে? a1b2 মাইনাস a2b1 ইজ ইকুয়াল টু a1 ইনটু 0। a1 টাকে ওই সাইডে নিয়ে গেলাম, সো এটা 0 হবে। তো দেখো এটা যে আসছে, এটা তো আশা করি সবাই বুঝতে পারছি। এখন আসলে এটা কি পাইছি আমি, বা এই শর্তটা দিয়ে একটা শর্ত পাইছি বলতে পারো। এই শর্ত দিয়ে কি বোঝাচ্ছে? ঠিক আছে, এই শর্ত দিয়ে বোঝাচ্ছে যে আমার এই দুইটা সমীকরণ x এর একটা মানের জন্য সিদ্ধ হবে। বুঝতে পারছি? মানে দুইটা সমীকরণ, দেখো দুইটা সমীকরণ তোমার চলক একটাই x, এই দুইটা সমীকরণই x এর একটা মানের জন্য সিদ্ধ হবে, সেটা এই শর্তের মাধ্যমে আমরা বুঝতে পারবো। ওকে, আচ্ছা। তো এটা যদি আমরা বুঝতে পারি, এখন দেখো এই যে এই রাশিটা পাইলাম না, a1b2 মাইনাস a2b1, এই রাশিটা হচ্ছে আমার বিশেষ ধরনের রাশি। এই রাশিটাই কি আমার বিশেষ ধরনের রাশি, এবং এই বিশেষ ধরনের রাশিকে আমি বিশেষভাবে প্রকাশ করতে চাই। এই বিশেষ প্রকাশটা কি? বিশেষ প্রকাশটা হচ্ছে আমাদের নির্ণায়ক। তো নির্ণায়কের জন্য আমরা এক জোড়া সমান্তরাল সরলরেখা ইউজ করি, জাস্ট এক জোড়া। ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুই জোড়া ইউজ করা হয়, এখানে জাস্ট এক জোড়া। এবং এটা কিভাবে প্রকাশ করব? a1 b1 a2 b2 এরকম ভাবে। বুঝতে পারছি? তো এটা হচ্ছে আমার বিশেষ ধরনের রাশি, এইটা হচ্ছে তার, এই রাশিটার বিশেষভাবে প্রকাশের পদ্ধতি, এবং এই পদ্ধতিটা হচ্ছে আমার একটা 2/2 আকারের নির্ণায়ক। বুঝতে পারছি কিনা? ঠিক আছে, কারো কোনো জিজ্ঞাসা এই পর্যন্ত?
তাহলে এর মানে এখন যদি আমি একটু ইনভার্সলি চিন্তা করি বা রিভার্স আকারে রিভার্সলি চিন্তা করি, কি যদি আমার এরকম একটা নির্ণায়ক থাকে, সেই নির্ণায়কটাকে আমি কি বলতে পারবো, এটা বলতে পারবো, অর্থাৎ a1b1 a2b2, এই নির্ণায়কটাকে বলতে পারবো a1b2 মাইনাস a2b1। কিভাবে? দেখো আমি যদি এই বরাবর গুণ করি a1b2 আর যদি এরকম ভাবে গুণ করি তাহলে আসে b1a2 বা a2b1। এবং আমরা কিন্তু ছোটবেলা যখন ওই যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পড়ছিলাম স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে, তখন কিন্তু আমরা বলছিলাম যে যখন বাম মানে এরকম ভাবে এই সাইডে যে এরোগুলো যায় সেগুলোর গুণফল হয় কি ধনাত্মক, আর এই সাইডে যে এরোগুলো থাকে বা এরকম ভাবে বলতে পারো হচ্ছে বামের উপর থেকে ডানের নিচে যে এরোগুলো যায় সেই গুণফলগুলো হয় ধনাত্মক, আর ডানের উপর থেকে বামের নিচে যে এরোগুলো যায় সেই গুণফলগুলো হয় ঋণাত্মক। কি মনে পড়ে ব্যাপারটা? তো আমার কি হবে a1b2 এটা ধনাত্মক হবে, b1a2 বা a2b1 হবে ঋণাত্মক। সো এই নির্ণায়কটাকে কিন্তু আমি এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ব্যাপারটা কি বোঝা গেছে কিনা? কি বুঝছি? আচ্ছা, তো জিনিসটা আসতেছে যে তাহলে আমরা কি বলতে পারি, যদি আমার একটা নির্ণায়ক থাকে a1 a1b1 a2 b2, যেটাকে আমরা বলতে পারি 2/2 আকারের নির্ণায়ক। যদি আমি একটু বলবো যে আসলে 2/2 নির্ণায়কের ক্ষেত্রে বলা হয় না, সো একটু পরে বলতেছি। তো এটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি হচ্ছে এই বরাবর ধনাত্মক গুণ a1b2 মাইনাস a2b1। এটা হচ্ছে বিশেষ ধরনের রাশি, এটা হচ্ছে তার বিশেষভাবে প্রকাশের পদ্ধতি। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। আচ্ছা এখন দেখো আমরা কিন্তু কিছুক্ষণ আগে যে সেকেন্ড সংখ্যাটা দিয়েছিলাম সেই সেকেন্ড সংখ্যাটাই বলছিলাম যে বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশি হচ্ছে আমার নির্ণায়ক, তাই তো? অর্থাৎ আমার নির্ণায়কটা কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সের জন্যই হবে, কোনো ধরনের আয়তাকার বা অন্য কোনো ম্যাট্রিক্সের জন্য হবে না, তাই তো? তাহলে অর্থাৎ আমার যে নির্ণায়কটা সে অল টাইম বর্গাকার হবে। যদি আমি তোমাকে বলি যে এটা নির্ণায়ক, তাহলে তোমাকে বুঝিয়ে নিতে হবে এটা কি বর্গাকার। তো যদি বর্গ হয়, বর্গের কি দৈর্ঘ্য আর প্রস্থ সমান বা হচ্ছে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, ঠিক আছে? তাহলে অর্থাৎ আমরা হচ্ছে এই ক্ষেত্রে এটাকে 2/2 নির্ণায়ক বলি না, বলা হয় হচ্ছে দ্বিতীয় আকারের নির্ণায়ক। দ্বিতীয় আকার বা দুইতম আকারের নির্ণায়ক, ঠিক আছে? যদি ধরো n সংখ্যক সারি থাকে তখন আমরা বলি কি n তম আকারের নির্ণায়ক, ঠিক আছে? মানে হচ্ছে ওই ক্ষেত্রে আমরা মানে 2/2 বা n/n ইউজ করি না নির্ণায়কের ক্ষেত্রে। তো আশা করি যদি এই পর্যন্ত বোঝা হয়, দেন আমি হচ্ছে এটা আর দেখাবো না ব্যাখ্যাটা, বা ভিডিওটা দেখাতে গেলে টাইম লেগে যাবে। সো একটু নরমালি বলি। তো ধরো আমরা আগে কি করছিলাম, এক চলক বিশিষ্ট দুইটা ইকুয়েশন দিছিলাম, এখন হচ্ছে দুই চলক বিশিষ্ট তিনটা ইকুয়েশন নিব। কি বললাম? দুই চলক বিশিষ্ট তিনটা ইকুয়েশন নিব। a3x b3y প্লাস c3 cos 0। তো দেখো দুই চলক x y এর দুই চলক আছে এবং দুই চলক বিশিষ্ট তিনটা ইকুয়েশন। এটা ধরো আমার 1, এটা ধরো 2 আর এটা ধরো 3। এখন দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে যে কোনো দুই চলক বিশিষ্ট ইকুয়েশন যদি সলভ করতে হয় তাহলে কিন্তু, বা দুই চলক বিশিষ্ট সমীকরণ সলভ করতে হয় তাহলে দুইটা সমীকরণই যথেষ্ট। মানে হচ্ছে আমি 1 2 অথবা 1 3 অথবা 2 3 ইউজ করে কি করতে পারি, সমাধান পাইতে পারি, ঠিক আছে? তো এখানেও কিন্তু কি পাবো, আগেরটার মতো আমি শর্ত পাবো যে যে শর্তের জন্য এক্স ও ওয়াই এর একই মানের জন্য কি হবে, সলভ হবে। তাহলে কি করব, আমি মুখে মুখে বলি কি করব, দরকার নেই আর কি প্রসেসটা খুব একটা। তো যেটা করব সেটা হচ্ছে আমি 1 ও 2 ব্যবহার করে সলভ করব, মানে এক্স এর একটা মান বের করব, ওয়াই এর একটা মান বের করব। তো আমরা কিন্তু ছোটবেলায় 9 10 এ কি বলে আর গুণন প্রতিস্থাপন অনেকগুলো প্রসেস শিখছি এবং শিখে কিন্তু তাদের সলভ বের করার সলভ বের করতে পারছি। সো বের করলাম, বের করে এক্স এর মানটা পাই যেটা, বা এক্স এর যে এক্সপ্রেশনটা পাই সেটা হচ্ছে b2c1 মাইনাস, আচ্ছা যে করি দেখি, যদি 1 আর 2 ব্যবহার করে আমি হচ্ছে এই করি তাহলে কি আসে, আমি ভুলে গেছি আসলে। x ইকুয়ালস টু আসে হচ্ছে
হ্যাঁ মনে পড়ছে, b1c2 মাইনাস b2c1 ডিভাইডেড বাই হচ্ছে a1b2 মাইনাস a2b1, এটাই তো আসে তাই না? আর y ইকুয়ালস টু কি আসবে, ওই যে আর গুণন করে। হ্যাঁ বলো। ও ভুলে গেছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু দেখাই তো। দেখো আমরা কি, আচ্ছা সমস্যা নেই, দেখো তাহলে এখানে আমরা কি করতেছি, 1 আর 2 নাম্বার ইকুয়েশন সলভ করতেছি। তো আমরা বজ্র গুণন নাকি আর গুণন কি বলে ভুলে গেছি, ওইটা করতেছি আর কি। তো দেখো আমরা কি করব, এই যে সহগগুলা তাদেরকে সিরিয়ালি লিখবো। তাহলে a1 b1 c1 a1 আর হচ্ছে a2 b2 c2 a2, দেন হচ্ছে মানে সিরিয়ালি লিখে তারপর হচ্ছে x এর যে সহগটা সেটাকে আবার আমরা রিপিট করি আর কি। ওকে, তো এখন হচ্ছে আমরা একটা এক্সপ্রেশন ক্রিয়েট করব যে x বাই সামথিং ইজ ইকুয়াল টু y বাই সামথিং ইজ ইকুয়াল টু 1 বাই সামথিং, ঠিক আছে? তো এখন x বাই সেই সামথিংটা কি হবে, সামথিং হচ্ছে দেখো x এর সহগ হচ্ছে a1 e2, এটাকে আমরা বাদ দিব, বাদ দিয়ে অন্য দুইটা সহগ নিয়ে চিন্তা করব। দেন হচ্ছে এখানে আমরা ওই যে সেম ভাবে আড়াআড়ি গুণ করব, b1c2 যেহেতু এটা বামের উপর থেকে ডানের নিচে যাচ্ছে তো এটা পজিটিভ, মাইনাস b2c1, কি বুঝতে পারছি? গেল মানে হচ্ছে দেখো x এর সহগ a1 e2, এটাকে বাদ দিয়ে তার পাশে দুইটা নিয়ে কাজ করছি। দেন y এর সহগ কি, y এর সহগ হচ্ছে b1 আর b2, তো এই দুইটাকে আমি বাদ দিব, বাদ দিয়ে c1 e2 মাইনাস c2 a1 ওর নিচে লিখব। আর লাস্ট হলো হচ্ছে 1, 1 মানে হচ্ছে কনস্ট্যান্ট আর কি, ঠিক আছে? তো কনস্ট্যান্ট হচ্ছে বা কনস্ট্যান্টের সহগ বলতে পারো c1 c2, মানে 1 এর সহগ যদি চিন্তা করো যে এখানে c1 এর সাথে 1 গুণ আছে, c2 এর সাথে 1 গুণ আছে, ঠিক আছে? তাইলে আমার 1 এর সহগ হচ্ছে c1 c2, সো এই দুইটাকে বাদ দিয়ে আমি a1 b2 মাইনাস a2 b1 করব। কি মনে পড়ছে? আচ্ছা, তো এখন থেকে আমি x পাবো, x হচ্ছে আমার b1c2 মাইনাস b2c1 ডিভাইডেড বাই a1b2 মাইনাস a2b1, আর y পাবো হচ্ছে c1a2 মাইনাস c2a1 ডিভাইডেড বাই a1b2 মাইনাস a2b1, ঠিক আছে? দেন হচ্ছে এই যে x আর y এর যে মান পাইলাম সেটাকে আমি 3 নং সমীকরণে বসাবো। কত নং? 3 নং সমীকরণে বসাবো। যদি বসাইলে পরে মানে এটা একটু 2-3 লাইনের ক্যালকুলেশন করা লাগে, আমি আজকে ক্যালকুলেশনটা করতেছি না, ঠিক আছে? তো না করে আমি হচ্ছে যে বিশেষ আকারে রাশিটা পাই সেটা একটু সরাসরি লিখে যাচ্ছি। তো যদি আমি ওই x আর y এর মানটা 3 নং সমীকরণে বসাই, তো x আর y এর মানটা যদি আমি 3 নং সমীকরণে বসাই, তো বসাইলে আমি যে বিশেষ আকারের রাশিটা পাবো সেটা হচ্ছে a1 ইনটু b3c2 সরি b2c3 মাইনাস b2c3 মাইনাস b3c2 মাইনাস b1 ইনটু a2c3 মাইনাস a3c2 প্লাস c1 ইনটু a2b3 মাইনাস a3b2 ইকুয়ালস টু 0, ঠিক আছে? কি করছি আমি, ওই যে x আর y এর যে মানগুলো পাইছিলাম সেটাকে আমি ওই 3 নং সমীকরণে বসাইছি। 3 নং সমীকরণে বসাইলে আমি একটা বিশেষ আকারের রাশি পাইছি, সেই বিশেষ আকারের রাশিটা হচ্ছে এই যে এরকম। বুঝতে পারছি সবাই? তো এই যে রাশিটা পাইলাম সেটাকে, এই বিশেষ আকারের রাশিটাকে আমি চাইলে আরেকটা বিশেষ আকারে প্রকাশ করতে পারি। সেই প্রকাশটা হচ্ছে আমার 3/3 আকারের নির্ণায়ক, এই যে এরকম a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 equals to 0, ঠিক আছে? তো কি বললাম, এটা হচ্ছে, হ্যাঁ বলো। হ্যালো, আচ্ছা আচ্ছা, জিনিসটা হচ্ছে আমি x আর y এর যে মান পাইছিলাম এটা তো দেখছো, আচ্ছা আচ্ছা বুঝছি, মানে x আর y এর মান তো পাইছিলাম, ওইটাকে কি করছি 3 নং সমীকরণে বসাইছি। বসানোর পর এরপর হচ্ছে 2-3 লাইন একটু ক্যালকুলেশন করা লাগছে, ওগুলো আমি স্কিপ দিয়ে দিয়েছি। করার পর আমি হচ্ছে এই লাইনটা পেয়ে গেছি। এই লাইনটা হচ্ছে ওই যে a1 ইনটু b2c3 মাইনাস b3c2 মাইনাস b1 ইনটু a2c3 মাইনাস a3c2 এগুলা।
এই যে এইটা যে একটা রাশিটা, এটাকে আমরা বলি হচ্ছে আরেকটা বিশেষ আকারের রাশি। আমরা বুঝলাম কি বিশেষ আকারের রাশিকে বিশেষভাবে প্রকাশের পদ্ধতি। এটা হচ্ছে আমার সেই বিশেষ আকারের রাশি। এই বিশেষ আকারের রাশিকে আমি হচ্ছে এইরকম ভাবে প্রকাশ করতে পারি। এখন বুঝতে পারছি? ঠিক আছে। আচ্ছা, তো এই যে বিশেষ আকারের রাশিটা, এটাকে আমরা বলি হচ্ছে, বা বিশেষ আকারের প্রকাশ, এটাকে আমরা বলি হচ্ছে তিনতম আকারের নির্ণায়ক। তিনতম আকারের নির্ণায়ক। ঠিক আছে। তো দেখো এখানে আসলে আমরা কি করছি, আমি একটু জাস্ট ধারণা দিয়ে নিই তোমাদেরকে, তারপরে তো আমি আরো এগুলো নিয়ে ডিটেলসে যাবই। তো দেখো জিনিসটা কি, এখন আমরা একটু রিভার্সলি চিন্তা করি যে আগেরটার মতো। যেমন কি করছিলাম যে A1 B2 A2 B1 করছিলাম, খালি ওটা ইজি ছিল, এটা একটু বোঝাটা টাফ আছে। তো এখানে আমরা যে কাজটা করছি, আমরা হচ্ছে এখানে দেখো আমার A1 B1 এন্ড C1 টা কিন্তু ব্র্যাকেটের বাইরে আছে। কি আছে? A1 B1 C1 টা ব্র্যাকেটের বাইরে আছে। তো A1 B1 C1 টি কি আমার প্রথম সারির প্রোডাক্ট, তাই না? এটা হচ্ছে প্রথম সারির প্রোডাক্ট। তো যেগুলো বাইরে থাকে আমরা তখন বুঝতে পারি হচ্ছে যে ওই বরাবর বিস্তৃত করা হয়েছে। তাহলে এখানে কি করা হয়েছে আসলে, যে এখান থেকে যখন এই জায়গায় যাওয়া হয়েছে আমার প্রথম সারি বরাবর বিস্তৃতি করা হয়েছে। কি বললাম? প্রথম সারি বরাবর বিস্তৃতি করা হয়েছে। ওকে, তো এখন আমি রিভার্সলি চিন্তা করবো। ঠিক আছে, তো রিভার্সলি চিন্তা করতেছি, আর উপরেটা দেখবো না। এখন আমরা এখান থেকে ওই জিনিসটা আনার ট্রাই করবো, যেটা উপরে ছিল সেটাকে এখান থেকে আনার ট্রাই করবো। ওকে, তো একটু বুঝো, আমরা কি করতেছি, প্রথম সারি বরাবর বিস্তৃত করতেছি। প্রথম সারি হচ্ছে এটা। তো যে যা বরাবর বিস্তৃত করবা, ধরো প্রথম সারি বরাবরই করতেছি, তার প্রথম উপাদানকে আমি নিলাম A1 নিলাম। কি নিলাম? A1 নিলাম। A1 কে যখন নিছি, নেওয়ার পরে দেখো সে যে সারিতে আছে আর যে কলামে আছে সেটাকে আমি বাদ দিয়ে দিতেছি, মানে মাথায় রাখতেছি না। না রাখলে কি আমার এখানে দেখো ছোট্ট একটা 2x2 বা 2 আকারের নির্ণায়ক ক্রিয়েট হচ্ছে না? এটা কি বুঝতেছি সবাই? এটাকে বাদ দিয়ে দিছি, দিলে পরে আমার একটা 2x2 আকারের বা 2 আকারের একটা নির্ণায়ক আছে। সেই নির্ণায়কের মানটা আমি ব্র্যাকেটে বসাবো, B2C3 মাইনাস B3C2, B2C3 মাইনাস B3C2। ওকে, দেন যখন আমি সেকেন্ড উপাদানে যাব, তার সামনে একটা মাইনাস B1 বসাবো। কেন মাইনাস বসাবো এটা আমি পরে বলবো অবভিয়াসলি, জাস্ট আপাতত হচ্ছে রিভার্সটা বুঝে রাখবো, এটা লাগবে আমাদের। তাহলে আমাদের সেকেন্ড ইয়েতে আছে, সেকেন্ড বা ফার্স্ট সারি সেকেন্ড মেম্বারে আসি বলতে পারো, বা সেকেন্ড ভর্তিতে আসি। তো এইটা বরাবর যখন বিস্তৃতি করব, তখন B1 যে সারিতে আছে এন্ড B1 যে কলামে আছে সেটাকে বাদ দিয়ে দিব। তাহলে বাকি কি থাকে? A2 A3 C2 C3, সেইটার নির্ণায়ক মানটা বসাবো, A2 C3 মাইনাস A3 C2 প্লাস C1 নিলাম, যে সারি যে কলাম আছে বাদ দিলাম, A2 B3 মাইনাস A3 B2 ইকুয়ালস টু হচ্ছে 0। সবাই কি নির্ণায়কের বিস্তৃতিটা বুঝতে পারছি? হ্যাঁ, C1 এর ক্ষেত্রে আমরা প্লাস কেন নিচ্ছি সেটা আমি বলবো। এটার ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস থাকে আর কি। ঠিক আছে, তো কেন নিচ্ছি বা কিভাবে কি আসতেছে সবকিছু ব্যাখ্যা সহকারে বলবো, বাট আপাতত হচ্ছে বিস্তৃতিটা বুঝছো কিনা যে কি করছি। আরো কোনো জিজ্ঞাসা? এইভাবে আমরা বিস্তৃতি চাইলে করতে পারি। ওকে, তো দুইটাই দেখলাম, রিভার্সেও দেখলাম, আবার হচ্ছে সামনাসামনি যে ডিপলি দুইভাবেই দেখলাম আমরা। এখন আমরা আসি হচ্ছে পরের ব্যাপারটাতে। তো আমি কিছু আগে বললামই যে যেহেতু নির্ণায়কটা তোমার বর্গ ম্যাট্রিক্সের জন্য হয়, সো এটার ক্ষেত্রে আমরা আর n বাই n লিখি না, n তম আকারে, এটাই আমার এখানে লেখা আছে। আর হচ্ছে যে সারি কলাম সংখ্যা সমান থাকে, এটা তো বলা হয়েছে। এরপর আসি হচ্ছে নির্ণায়কের ক্ষেত্রে সারি ও কলাম যদি বলি, তো নির্ণায়কের ক্ষেত্রে চিন্তা করো, ধরো আমার এ একটা নির্ণায়ক আছে, ঠিক আছে। আচ্ছা, একদম ইয়ে থেকে আসে, তো ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এভাবে চিন্তা করি, এ একটা কি আছে? ম্যাট্রিক্স আছে, যে ধরো A1 A2 A3 B1 B2 B3 C1
C2 C3। তো দেখো এটা আমার একটা 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্স আছে। ওকে, আচ্ছা এখন এই বর্গ ম্যাট্রিক্সটা আমরা কি বলছি যে বর্গ ম্যাট্রিক্সের যে সংখ্যা রাশি সেটাই হচ্ছে নির্ণায়ক। তো এই ম্যাট্রিক্সের যখন আমি নির্ণায়ক বের করতে যাব বা প্রকাশ করতে যাব তো আমরা বলি হচ্ছে ইহার নির্ণায়ক একে প্রকাশ করা হয় মডুলাস সাইন অফ এ দ্বারা। কি বললাম? মডুলাস অফ এ দ্বারা প্রকাশ করা হয়। মাঝে মাঝে কিন্তু এই মডুলাস অফ এ থাকে, ওকে কিন্তু বুঝে না, বাট এটা কি, এটা নির্ণায়ক প্রকাশ করে। এবং এটাকে বা নির্ণায়ককে সাধারণত ডি দিয়ে প্রকাশ করা হয়, যেহেতু ডিটারমিনেন্ট ডি মানে ডি দ্বারা প্রকাশ করা হয়। আবার এটাকে ডেট অফ এ ও বলে, ডিটি অফ এ, তিনটা দ্বারাই কি করা হয়, প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়। ওকে, এখন এই যে নির্ণায়ক ধরো ডি, হ্যাঁ বলো, কার কোনো জিজ্ঞাসা? তো আমরা কি বলছি যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দুই জোড়া সমান্তরাল সরলরেখা ইউজ করা হয়, বাট নির্ণায়কের ক্ষেত্রে একটাই প্রকাশ, আমরা হচ্ছে এক জোড়া সমান্তরাল সরলরেখা ইউজ করব। এরকম, হ্যাঁ বলো। হ্যাঁ বড় হাতের, অবশ্যই বড় হাতের। ঠিক আছে, আচ্ছা তো হচ্ছে যে এটাতে আমরা ডি ইজ ইকুয়াল টু, তখন কি করবো, যখন নির্ণায়ক প্রকাশ করব আমরা এক জোড়া সমান্তরাল সরলরেখা দিব। এবং এই ক্ষেত্রেও সেম, আমার যে আনুভূমিক বিন্যাসগুলা সেগুলো হচ্ছে রো, তাই তো, সারি। কিন্তু দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট সারি চিনে রাখছি, বাট কোনটা কততম সারি সেগুলো নিয়ে আমরা কোনো গুরুত্ব দেইনি। বাট এখানে গুরুত্ব লাগবে। এখানে হচ্ছে দেখো এটা প্রথম সারি, তাই তো, প্রথম রো, এটাকে আমরা R1 বলবো। এটা দ্বিতীয় সারি, এটাকে বলবো R2। এটা তৃতীয় সারি, এটাকে কি বলবো, এটাকে বলবো R3। সেম ভাবে এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। প্রথম কলামের জন্য C1, দ্বিতীয় কলামের জন্য C2, তৃতীয় কলামের জন্য কি C3। ওকে, তো এই জিনিসটা আমাদের গুরুত্ব দিয়ে একটু বোঝা লাগবে যে R1 R2 R3 C1 C2 C3, এটা আমাদের কিন্তু প্রতিবার বা বারবার লাগবে। ওকে, তো যেটা বললাম যে আমার যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, সেটা যে সংখ্যা রাশি বা সংখ্যা প্রকাশ, সেটাই হচ্ছে আমার নির্ণায়ক। তো এটা হচ্ছে দেখো আমরা সেকেন্ড সংজ্ঞার আলোকে বুঝলাম। তাহলে ফার্স্ট সংজ্ঞা কি ছিল, যে যে কোনো বিশেষ ধরনের রাশিকে বিশেষভাবে প্রকাশের পদ্ধতি, সেটা আমরা দেখলাম। এবং এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশিতে প্রকাশ। এখন সংখ্যা রাশিতে প্রকাশ তুমি বলতে পারো সংখ্যা কই, এটা তো নির্ণায়ক ছাঁচের মতো হয়ে গেল। তো দেখো সংখ্যা প্রকাশ তো করতেই পারি, আমি কিন্তু একটা বিস্তৃতি শিখছি। কি বলতে পারি যে A1 ইন্টু B2C3 মাইনাস B3C2 মাইনাস B1 ইন্টু A2C3 মাইনাস A3C2 প্লাস C1 ইন্টু A2B3 মাইনাস A3B2। ওকে, সো দেখো ম্যাট্রিক্সের যে তোমার রাশিটা ছিল, ম্যাট্রিক্সের অপারেটরটা ছিল, সেটার সংখ্যা প্রকাশটা আমরা পেয়ে গেছি। এখন এখানে তুমি A1 B1 C1 এর জায়গায় মান বসাও, তাইলেই হয়ে যাচ্ছে। এই পর্যন্ত কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ, নির্ণায়কের সংজ্ঞা এটা। তোমার একটা বর্গ ম্যাট্রিক্সের যখন তুমি সংখ্যাতে প্রকাশ করতে চাচ্ছ বা মানে প্রকাশ করতে চাচ্ছ, যেমন এই যে অপারেটর, যেমন আমরা বললাম যে সাইন এটা একটা অপারেটর, কোসাইন একটা অপারেটর, এগুলো কোনো মান নেই, বাট সাইন 30 একটা মান আছে, ওইরকম। ঠিক আছে, তো এই যে বর্গ ম্যাট্রিক্সটা, সেটা যখন আমি একটা সংখ্যাতে প্রকাশ করতে যাব বা ভ্যালুতে প্রকাশ করতে যাব, তখন আমি ম্যাট্রিক্সের থ্রুতে পারবো না, আমাকে নির্ণায়কের সহায়তা নিতে হবে। বুঝতে পারছি? এখন আমরা আসি খুবই ইম্পর্টেন্ট দুইটা ব্যাপারে। সেটা হলো নির্ণায়কের অনুরাশি। তো আমরা দেখবো হচ্ছে নির্ণায়কের
অনুরাশি। আচ্ছা, অনুরাশিকে ইংলিশে বলা হয় হচ্ছে মাইনরস, ঠিক আছে, বা মাইনরস অফ ডিটারমিনেন্ট, ঠিক আছে। তো মাইনর বের করতে যাচ্ছি বা নির্ণায়ক অনুরাশি বের করতে যাচ্ছি। তো অনুরাশি জিনিসটা কি? অনুরাশি জিনিসটার জন্য আগে আমরা একটু নির্ণায়ক এটা লিখে নিই। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই উদাহরণটা নিয়ে খুব বেশি কাজ করবো, যে a1 a2 a3 b1 b2 b3 এন্ড হচ্ছে c1 c2 c3, এটা নিয়ে আমরা আসলে বেশি ম্যাক্সিমাম কেসে কাজ করব। এখন সোজা কথা হচ্ছে, আমার অনুরাশিটা পুরোটা নির্ণায়কের হয় না, আসলে অনুরাশিগুলো ভুক্তির হয়। যেমন ধরো আমি একটা ভুক্তি নিলাম a1, তখন আমি এই ভুক্তির অনুরাশি বের করতে যাচ্ছি। কার অনুরাশি? a1 এর অনুরাশি, a1 এর অনুরাশি। সো a1 এর অনুরাশি কি হবে? a1 এর অনুরাশি হবে সে যে সারিতে আছে আর যে কলামে আছে সেই বরাবর যতগুলো ভুক্তি আছে সেগুলো বাদ যাবে। কি বললাম? a1 যে সারিতে ও যে কলামে অবস্থিত সেই বরাবর যতগুলো ভুক্তি আছে সবগুলো বাদ যাবে। বাদ যে বাকি যে ভুক্তিগুলো আছে তাদের স্থান অপরিবর্তিত রেখে, মানে তুমি আবার যে এটাকে চেঞ্জ করতে পারবে না, b2 এ c2 এর জায়গায় c2 কে b2 এর জায়গায় করা যাবে না, ঠিক আছে। তাদের স্থান অপরিবর্তিত রেখে একটা দেখো ছোট আকারে বা বাচ্চা আকারের নির্ণায়ক পাচ্ছ, ঠিক আছে। সেই যে বাচ্চা আকারের নির্ণায়কটা, এটাই হচ্ছে a1 এর অনুরাশি। বুঝছি কিনা? কি সবাই বুঝছি ব্যাপারটা? যে আমার যে বাচ্চা আকারের যে নির্ণায়কটা সেটাই হচ্ছে অনুরাশি। জাস্ট কি করবা, ও যে সারিতে আছে যে কলামে আছে সেই বরাবর যতগুলো ভুক্তি আছে তাদের বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে যে নতুন নির্ণায়ক পাবা, ছোট নির্ণায়ক হবে অবশ্যই, সেটাই হবে কি তার অনুরাশি। তো দেখো যেহেতু আমার অনুরাশিটাও কি নিজস্ব, মানে ও কি আলাদা একটা নির্ণায়ক না, সো ধরো এটাকে আমি এখন ডি প্রাইম দিয়ে চাইলে প্রকাশ করতে পারি, ঠিক আছে, এটাও তো একটা নির্ণায়ক। আচ্ছা, তাহলে একটা জিনিস বুঝো, তো সেম ভাবে, হ্যালো, হ্যাঁ বলো, কোনটা চিহ্ন? না মাইনাস, আচ্ছা ওইটা তো অনুরাশি না, অনুরাশির কোনো চিহ্ন নেই। ওটা বলবো, ওটা হচ্ছে ওটা সহগুণক, ওটা সহগুণক, বলবো ওটা সহগুণক, অনুরাশির কোনো চিহ্ন নেই, ঠিক আছে। অনুরাশির চিহ্ন কি হবে? এখন ধরো এটা গুণ করে নেগেটিভ আসছে সেটা আলাদা কথা, বাট অনুরাশির আলাদা কোনো চিহ্ন নেই, এটা বলবো, চিন্তা নেই। তো সেম ভাবে দেখো যদি আমি এখানে b1 এর অনুরাশি বের করতে চাই, তাহলে কি হবে? তাহলে হচ্ছে ও যে সারিতে আছে যে কলামে আছে, মানে a2 a3 c2 c3, b2 এর অনুরাশিও বের করতে পারো, c2 এর অনুরাশিও বের করতে পারো। তাহলে অর্থাৎ দেখো আমার যে এই যে 3/3 বা 3 আকারের যে বা 3তম আকারের যেটা নির্ণায়ক আছে সেটার কয়টা অনুরাশি সম্ভব? প্রতিটা ভুক্তির জন্য কি আলাদা আলাদা অনুরাশি হবে না? তাহলে অনুরাশি হবে কয়টা? 9টি অনুরাশি। ব্যাপারটা বুঝতে পারছি? মাঝে মাঝে কিন্তু এটা প্রশ্ন থাকে যে এই ম্যাট্রিক্সের কয়টা অনুরাশি হবে, সো কয়টা অনুরাশি হবে? এটা 9টা অনুরাশি হবে, বা বলতে পারো যতগুলো ভুক্তি ততগুলো অনুরাশি হবে, ঠিক আছে। তো এরকম। এখন দেখো এই যে এটা তো আমার একটা বাচ্চা ম্যাট্রিক্স, এই বাচ্চা ম্যাট্রিক্সের জন্য কিন্তু অনুরাশি আছে। কি বললাম? যেমন ধরো ডি প্রাইম, ডি প্রাইমটা হচ্ছে b2 b3 c2 c3। এখন ধরো এই ডি প্রাইমের জন্য আমি অনুরাশি বের করে যাচ্ছি b2 এর, তো b2 এর অনুরাশি কি হবে? অনুরাশি হবে হচ্ছে ও যে সারিতে আছে আর যে কলামে আছে সেগুলো বাদ যাবে, বাদ যে c3 নিয়ে যে তোমার নির্ণয়টা সেটা, আর এটার মানটা c3 থাকে। ব্যাপারটা বুঝতে পারছি? হ্যাঁ c3 হবে, মানে c3 এ নিয়ে না, যেটা আসলে ঘুরে ফিরে c3 থাকতেছে। ব্যাপারটা বুঝতে পারছি? কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? তাহলে অর্থাৎ আমার যে অনুরাশিটা, যদি আমি তোকে বলি যে n তম আকার, মানে যেমন কি এটা 3তম আকারের নির্ণায়ক, এই 3তম আকারের নির্ণায়কের অনুরাশির আকার কি হবে? 3 - 1, মানে এক আকার কমে যাবে 2। আবার 2তম আকারের নির্ণায়কের অনুরাশি কি হবে? 1 বা 1তম আকার। ব্যাপারটা বুঝতে পারতেছি? এটা কিন্তু একটু মাথায় রাখবো, মানে n তম আকার হলে আমার অনুরাশি n-1 আকারের হবে, নর্মাল আর কি। দেন আমরা আসি হচ্ছে সহগুণক, যেটা কিছুক্ষণ আগে নাম উচ্চারণ করলাম সেটা নিয়ে হচ্ছে।
আমরা কই আছি, সহগুণক বা নির্ণায়কের সহগুণক যেভাবে বলো না কেন, এটার ইংলিশ টার্মটা হচ্ছে কোফ্যাক্টর। নির্ণায়কের সহগুণক বা কোফ্যাক্টর অফ এ ডিটারমিনেন্ট। তো সহগুণক কি? সহগুণক হচ্ছে যথাযথ চিহ্নযুক্ত অনুরাশি। যথাযথ চিহ্নযুক্ত অনুরাশি, এটাকে আমরা বলি হচ্ছে কি সহগুণক। অর্থাৎ কোন একটা সহগুণকের যখন আমি উচিত মতো চিহ্ন দিতে পারবো সেটাকে আমরা তখন সহগুণক বলি। এখন কি চিহ্ন? অবভিয়াসলি হয় প্লাস অথবা হচ্ছে মাইনাস, এই দুইটার একটা। এখন কি তুমি কি করবা, নিজের মন মতো একটা চিহ্ন দিয়ে দিবা? দেয়া কিন্তু যাবে না, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমি কিভাবে চিহ্ন দিব তাইলে। তো ব্যাপারটা হচ্ছে ধরো আমরা কিন্তু এই যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ আই যে পড়ছিলাম না, মনে পড়ে এই ব্যাপারটা? মনে আছে কিনা সবার? এ আই যে মানে কি? মানে হচ্ছে যে আমার কোন একটা ভুক্তি আই দিয়ে বোঝায় হচ্ছে তার সারি সংখ্যা, জে দিয়ে বোঝায় তার কলাম সংখ্যা, তাই তো? তো সেম ভাবে নির্ণায়কেও আমরা এই এ আই যে ইউজ করতে পারি। যেমন ধরো যদি আমি তোমাকে বলি একটা নির্ণায়ক আছে, এই যে এটা A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। সো আমার দেখো যদি আমি এই C2 এর কথা বলি, তো C2 টা কোথায় আছে? দ্বিতীয় সারি তৃতীয় কলাম। সো আমার এখানে A23 হচ্ছে C2। ব্যাপারটা বুঝতে পারছি? A23 মানে দ্বিতীয় সারি তৃতীয় কলামের যে ভুক্তিটা সেটা হচ্ছে C2। তো এইভাবে চাইলে আমরা এখানেও AIJ সিস্টেম ইউজ করতে পারি। তো ধরো আমি এখন আইতম সারি যে তম কলামের কোন একটা ভুক্তির জন্য অথবা AIJ এর জন্য সহগুণক বের করতে যাচ্ছি, তাহলে তার চিহ্নের ব্যাপার আছে। তাহলে AIJ এর সহগুণকের চিহ্নটা কি হবে? চিহ্নের ফর্মুলা কি? -1 + i + j। বুঝতে পারছি কিনা? সহগুণকের চিহ্নের ব্যাপারটা কি হবে? -1 i + j। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বুঝাই বা কয়েকটা উদাহরণ দিই তাইলে বুঝবা যে এটার জন্য এই যে এই নির্ণায়কটা, এটার ধরো আমি A1 এর আগে অনুরাশি বের করা শিখছি, এখন হচ্ছে সহগুণক বের করতে যাচ্ছি। A1 এর সহগুণক বের করব, A1 এর সহগুণক। তো সহগুণকটা কি হবে? সহগুণক হচ্ছে একটা অনুরাশি, মানে অবভিয়াসলি অনুরাশিটা বসবে B2 B3 C2 C3, কিন্তু যথাযথ চিহ্নযুক্ত হতে হবে। তাহলে এর মানে -1 A1 এর সারি সংখ্যা প্লাস কলাম সংখ্যা। A1 কি? প্রথম সারি প্রথম কলামে, তাহলে -1 সেটা কি +1 হয়ে যাবে। তাহলে ওর অনুরাশির চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে ওর সহগুণকটা কি হবে? এটাই হবে, মানে প্লাস এই অনুরাশিটা। বুঝতে পারছি কিনা বা কারো জিজ্ঞাসা আছে কিনা? যেমন ধরো একটা উদাহরণ নেই, ধরো সাপোজ B3 নিতে যাচ্ছি, B3 এর সহগুণক সেটা কি হবে? B3 যে সারিতে আছে যে কলামে আছে সেগুলো বাদ গেল, তাহলে বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে? A1 A2 C1 C2 এন্ড ওর চিহ্ন থাকতে হবে -1 ওর সারি সংখ্যা প্লাস কলাম সংখ্যা, সে আছে 3তম সারিতে প্লাস 2তম কলাম। তাহলে এখানে দেখো আমার চিহ্নটা কিন্তু মাইনাস থাকতেছে। ব্যাপারটা বুঝতে পারছি? কারো জিজ্ঞাসা আছে কিনা? বাইরে বাইরে বাইরে। এরপর ধরো তুমি এখন গুণ করো ভিতরে, নর্মাল তো আমরা জানি যে A1 C2 -A2 C1, তো ওর তো একটা মান থাকবে, মানের সাথে তুমি মাইনাসটা গুণ করবে। এখন মানটা ধনাত্মক আসলে মাইনাস গুণ করলে ঋণাত্মক হয়ে যাবে, আবার মানটা ঋণাত্মক আসলে ভিতরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেতে পারে, ওইটা ডিপেন্ড করতেছে, কিন্তু মাইনাসটা বাইরে থাকবে। ওকে, বুঝতে পারছি কিনা? ঠিক আছে, আচ্ছা। তো হচ্ছে এখন আমরা চাইলে ওদের যে চিহ্নগুলো আছে, সাধারণত আমাদের 2x2 আকারের নির্ণায়ক বা 2তম আকারের নির্ণায়ক আর হচ্ছে 3তম আকারের নির্ণায়ক, এই দুইটা নিয়ে কাজ থাকে। তো ওদের জন্য তুমি চাইলে যে বারবার আলাদাভাবে বের করতে পারো, অথবা কি ওদের পজিশন গুলোর জন্য বা পজিশনাল সাইন মনে রাখতে পারো। সহগুণকের পজিশনাল সাইন মনে রাখতে পারো। যেমন দেখো A1 এর পজিশনাল সাইন কি হবে? ধনাত্মক। B1 কি আছে? প্রথম সারি দ্বিতীয় কলামে, মানে -1 + 2, তাহলে এটা হবে ঋণাত্মক, এটা ধনাত্মক। এরকম ভাবে ওদের কি করতে পারো? পজিশনাল সাইনটা মনে রাখতে পারো চাইলে। ঠিক আছে,
তাহলে আমরা একটু পজিশনাল সাইনটা দেখি। কিরকম, আমার যে কোনো একটা তৃতীয় আকারের নির্ণায়কের জন্য পজিশনাল সাইনের ইউটি কি হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। অর্থাৎ এই জায়গায় যে মানে ভুক্তিটা থাকবে তার সহগুণকের চিহ্ন নেগেটিভ হবে, এই জায়গায় যে ভুক্তিটা থাকবে তার সহগুণকের চিহ্ন পজিটিভ হবে, এই জায়গায় যে ভুক্তিটা থাকবে তার সহগুণকের চিহ্ন পজিটিভ হবে। ব্যাপারটা বুঝতে পারছি? এটার জন্য নেগেটিভ হবে এরকম। তো আমরা চাইলে এই জিনিসটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস আকারে মনে রাখতে পারি। তো ধরো বারবার তোমার ওই যে -1 টু দি পাওয়ার i প্লাস j করে বের করা লাগবে না, কিন্তু তুমি চাইলে বের করতে পারো এভাবে, ওইটাতে কোনো মানা নেই। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা এই পর্যন্ত? হ্যাঁ, বুঝলাম না। আচ্ছা, নিয়মটা মানে বলতে তোমার হচ্ছে বলতেছি, তো জিনিসটা হচ্ছে যে নিয়ম এখানে আসলে কিছু না, জিনিসটা হচ্ছে যে আমার যে বিশেষ আকারের রাশিটা, এই বিশেষ আকারের রাশি যেটা আসছিল সেটা কিন্তু বিভিন্ন ফর্ম হতে পারে, ঠিক আছে? আচ্ছা দেখাই, আমরা যে বিশেষ আকারের রাশিটা পাইছিলাম মনে আছে তো, এটা যে a1 ইন্টু b2c3 মাইনাস b3c2 মাইনাস b1 ইন্টু ওই যে ব্র্যাকেটে সামথিং ছিল প্লাস c1 ইন্টু ব্র্যাকেটে সামথিং ছিল, তাই তো? তো এটাকে চাইলে আমি ঘুরে ফিরে কিন্তু অনেকভাবে প্রকাশ করতে পারি। দেখো এখানে আমি a1 কমন নিছি বলে আমি এরকম পাইছি। এখন ধরো a1 কমন নিয়ে আমি b2 কমন নিলাম, তাহলে অন্য একটা ফর্ম পাবো। যদি ধরো আমি c2 কমন নিলাম, তাহলে অন্য কোনো একটা ফর্ম পাবো, তাই তো? মানে হচ্ছে আমি কিন্তু বিভিন্ন রকমের ফর্ম পাবো। তো বিভিন্ন ফর্মগুলোকে আমার সহজে বোঝার জন্য, কারণ জিনিসটা হচ্ছে দেখো তুমি এখন থার্ড আকারে নির্ণয় করতেছো, কিন্তু যখন হায়ার স্টাডিজে যাওয়া তখন হচ্ছে ফোর্থ ফিফথ সিক্স এগুলো নিয়েও স্টাডি করতে হবে, ঠিক আছে? তখন তোমার কাছে বুঝবা যে আসলে তখন এই জিনিসগুলোর গুরুত্ব আসলে বুঝা যায় ভালোভাবে, বুঝতে পারছি? তখন হচ্ছে তোমার এই জিনিসগুলো মানে হিসাবগুলো কারো সিম্পল করতে পারে। এখন তোমার কাছে মনে হচ্ছে যে না এটা দরকার নাই, বাট তখন আর কি আসলে এই কনসেপ্টগুলো দরকার পড়ে বেশি। এখন আসলে আমরা কনসেপচুয়াল ধারণা নিচ্ছি, বুঝতে পারছি যে এটা সুবিধাটা কোন জায়গায় পাবো, যে হচ্ছে আমার যেভাবে আমি প্রকাশ করতে চাই না কেন, যেমন আমি এখানে যে বিস্তৃতিটা করছি সেটা ছিল হচ্ছে কি প্রথম সারি বরাবর বিস্তৃতি। এখন প্রথম সারি বরাবর বিস্তৃতি না করে আমি কি প্রথম কলাম বরাবর করতে পারি, দ্বিতীয় কলাম বরাবর করতে পারি, তৃতীয় কলাম বরাবর করতে পারি, দ্বিতীয় সারি বরাবর করতে পারি, তৃতীয় সারি বরাবর করতে পারি। তো অনেকগুলো বিস্তৃতি করতে পারি স্টাইলে, কিন্তু তো যেটাই করি না কেন আমি যেন সেগুলোকে ইজিলি বুঝতে পারি সেটার জন্য। তো আমি যখন প্রপার্টিসে যাব তখন একটু ভালো বুঝবা। তো আমাদের আজকে লাস্ট টপিক সেটা হচ্ছে প্রপার্টি। প্রপার্টি নং 1, এটা দিয়ে আমরা আজকে শেষ করব। কি অ্যান্সারটা পাইছি একটু হলো, আশা করি একটু ক্লিয়ার হবে সামনে। বুঝলাম না প্রশ্নটা। হ্যাঁ এটা বলতে পারো, মানে প্যাটার্নটা তুমি ধরতে পারবা সেটা বলতে পারো। তাহলে হচ্ছে প্রপার্টি নং 1 বা 1 নম্বর প্রপার্টি, আমরা অনেকগুলো প্রপার্টিজ করব ডিটারমিনেন্টের, তার মধ্যে প্রপার্টি নং 1। প্রপার্টি নং 1 হচ্ছে লেখো কোন একটি নির্ণায়কের কোন সারি বা কলামের ভুক্তিগুলিকে অনুসঙ্গী সহগুণক দ্বারা গুণ করলে, হ্যাঁ বলো, আচ্ছা এখন ঠিক আছে। তো কি বললাম, কোন একটি সহগুণক, কোন একটি নির্ণায়কের কোন সারি বা কলামের ভুক্তিগুলিকে অনুসঙ্গী সহগুণক দ্বারা গুণ করলে এবং
এবং প্রদত্ত গুণফলগুলিকে যোগ করলে ওই নির্ণায়কের মান পাওয়া যায়। ঠিক আছে, এটা তুলে হলে বলো, তাহলে আমি একটু বুঝাচ্ছি ব্যাপারটা ক্লিয়ার করে। তোলা হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওইভাবেই যেতে হয়, আমি দেখাবো এখন। হ্যাঁ সমস্যা নেই, তোলা হয়েছে। তো যদি বুঝি ব্যাপারটা কি, যে হচ্ছে তুমি যখন ধরো আমার কোনো একটা নির্ণায়ক আছে, ধরো এই যে আমাদের উদাহরণ, আমরা যে উদাহরণটা বারবার দিব সেটা হচ্ছে যে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 c1 c2 c3। এখন এই নির্ণয়কে আমি কি করে যাচ্ছি, মান বের করতে যাচ্ছি। তাহলে আমি কি করব, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম, যে কোনো, তো ধরো আমি প্রথম সারিটাই নিলাম আপাতত। তাহলে আমি কি করব, প্রথম সারির প্রতিটা ভুক্তি নিব এবং ভুক্তিকে তার অনুষঙ্গী সহগুণক দিয়ে গুণ করব। বুঝছো, সহগুণক কিন্তু নট অনুরাশি, যেহেতু সহগুণক আছে তার মানে কি এখানে চিহ্নের ফ্যাক্ট আছে। ওকে, তাহলে আমি কি করব, প্রথম ধরো সারিটা নিলাম, তার ভুক্তিগুলোকে তার অনুষঙ্গী সহগুণক মানে ওর যে সহগুণক তার সেটা দিয়ে গুণ করবো। তাহলে a1 এর সহগুণক কি, a1 এর সহগুণক হচ্ছে প্লাস b2 b3 c2 c3 প্লাস কেন, ওই যে ওর চিহ্নটা তো ধনাত্মক, আমরা কিন্তু দেখছি সহগুণকের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমার প্রথম সারির প্রথম ভুক্তি হয়ে গেল। এখন প্রথম সারির দ্বিতীয় ভুক্তিটা, এখন b1 এর সহগুণকের সাইন কি ছিল মনে পড়ে, কি ছিল, মাইনাস ছিল। তাহলে এই জন্য দেখো যে মাইনাস b1 ইন্টু ও যে সারি আর যে কলামে আছে সেটা বাদ, a2 a3 c2 c3 নিলাম প্লাস c1। কেন প্লাস c1 নিলাম, ওই যে সেম c1 কে তার অনুষঙ্গী সহগুণক দিয়ে গুণ করতে হবে। তাহলে c1 এর সহগুণক সাইন কি ছিল, ধনাত্মক ছিল, ধনাত্মক দিয়ে a2 a3 b2 b3। দেন দেখো আমরা ওই যে বিশেষ আকারের রাশিটা পাই কিনা, a1 ইন্টু b2 c3 মাইনাস b3 c2, সরি মাইনাস b1 ইন্টু a2 c3 মাইনাস a3 c2 প্লাস c1 ইন্টু a2 b3 মাইনাস b2 a3 অথবা a3 b2। দেখো আমাদের যে ওই বিশেষ আকারের রাশিটা সেটা কিন্তু চলে আসছে। তো এর মানে কি, আমি যে কোনো, এটা দেখো তুমি কিন্তু যে কোনো সারি বা কলাম নিতে পারো। ঠিক আছে, আমরা প্রথম সারিটা নিলাম জাস্ট হচ্ছে বুঝার জন্য যে আমরা যেটা করতেছি এটা সঠিক কিনা। ঠিক আছে, এখন ধরো তোমার মন চাচ্ছে বা ধরো আমার মন চাচ্ছে যে আমি সেকেন্ড কি নিব, কলামটা নিলাম, এটা নিতে আমার মন চাচ্ছে, তাহলে নিলাম। তাহলে কি করব, আচ্ছা আমি তো আবার লিখে নিই, তাহলে বেটার হয় না, আবার উপর নিচ করতে হবে। d is equal to a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। আমি কি করতে চাচ্ছি, সেকেন্ড কলামটা নিতে যাচ্ছি। ওকে, তো সেকেন্ড কলাম বরাবর বিস্তৃত করব, দ্বিতীয় কলাম, যদি দ্বিতীয় কলাম বরাবর বিস্তৃত করি b1 নিব আগে, তাই তো। তো b1 যে নিচ্ছি, b1 এর চিহ্ন কি, নেগেটিভ, তাহলে মাইনাস b1 ইন্টু তার সহগুণ মানে b1 ইন্টু তার সহগুণক, সহগুণকের চিহ্ন মাইনাস আছে। তো এটা কি আসে, আমার আসে হচ্ছে a2 a3 c2 c3। আচ্ছা, দেন প্লাস b2, কারণ কি এই চিহ্নটা, এটার চিহ্নটা প্লাস আসে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, মাইনাস 1 টু দি পাওয়ার 2 প্লাস 2 আর কি, a1 a3 c1 c3। কি করছি, সে যে সারি আর যে কলামে আছে বাদ দিয়ে দিছি, a1 a3 c1 c3। আর মাইনাস b3, মাইনাস b3 কেন, কারণ এটার সাইন বা পজিশনাল সাইন হচ্ছে নেগেটিভ, যে সারি যে কলাম বাদ
a1 a2 c1 c2। দেন তাইলে আমি এই বিস্তৃত অনুযায়ী কি বলতে পারি, মাইনাস b1 ইন্টু a2 c3 মাইনাস c2 a3 প্লাস b2 ইন্টু a1 c3 মাইনাস c1 a3 মাইনাস b3 ইন্টু a1 c2 মাইনাস a2 c1। বুঝছি নাকি সবাই? দেন দেখো এটাকে যদি তুমি একটু রিফর্ম করো, মানে হচ্ছে গুণ করে a1 b1 আর c1 কমন নাও, তাইলে দেখবা এই জিনিসটাই চলে আসবে, উপরে যেটা পাইছিলাম এটাই চলে আসবে। অর্থাৎ আসলে যেভাবে তুমি গুণ করো না কেন মানটা তোমার সেমই থাকবে। ব্যাপারটা বুঝছি কিনা? লাস্টে যেটা বলছি, লাস্টে যে কথাটা বললাম, আচ্ছা জিনিস হচ্ছে দেখো এখানে আমি যদি রিফর্ম করি, রিফর্ম করা মানে কি, মানে হচ্ছে যেমন এখানে দেখো b1 তো কমন আকারে আছে, ঠিক আছে? আচ্ছা আমি একটু করে দিই রিফর্মটা, বেটার হয়, ভালো হয়। তো ওই পেজে যেতে হবে না এটা আবার। আচ্ছা দেখো এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে, আমি যদি দেখো যে যদি a1 কমন নিতে চাই, একটু বুঝো, যদি a1 কমন নিতে চাই, ঠিক আছে, তো a1 কমন নাও, a1 কমন নিলে কি থাকে, b2 c3 মাইনাস b3 c2, তাই না? যদি a1 কমন নেই b2 c3 মাইনাস b3 c2 থাকে। যদি আমি c1 কমন নিই, c1 কমন নিলে এই যে এখানে আছে c1 কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস a2 b3 মাইনাস a3 b2। আর মাইনাস b1 কমন আকারে আছে a2 c3 মাইনাস a3 c2। দেখো আমার যে মানে রাশিটা পাইছি সেটা কিন্তু এই যে এটারই সমান এসে পড়তেছে, বুঝছি কিনা? এই যে a1 ইনটু b2 c3 মাইনাস b3 c2, c1 ইনটু এটা আর মাইনাস b1 ইনটু এটা, ঠিক আছে? অর্থাৎ আমি যেভাবেই গুণ করি না কেন আমার কি হবে না, নির্ণায়কের মানের কোনো তফাৎ হবে না। এটা হচ্ছে আমার কথা, মানে আমি যে বরাবরই যাই না কেন, আমি সারি বরাবর যাই, কলাম বরাবর যাই, প্রথম সারি দ্বিতীয় সারি, প্রথম কলাম থার্ড কলাম, যেভাবেই বিস্তৃতি করি না কেন আমার মানের কি হবে না, কোনো তফাৎ হবে না। জাস্ট আমার কিভাবে বিস্তৃতি করতে হবে, ওই নির্ণয় ওই বা যে সারি বরাবর যাব বা যে কলাম বরাবর যাব তার ভুক্তিগুলোর সাথে অনুষঙ্গী সহগুণকের গুণ করতে হবে, এটাই। এখন যদি ওই যে একজন প্রশ্ন করে যে 4/4 থাকলে কি হইতো, তো 4/4 থাকলে তোমার কি তখন 4/4 ম্যাট্রিক্স 4/4 নির্ণায়ক হইতো। 4/4 নির্ণায়কের জন্য তখন তোমার কি হবে, যে কোনো একটা ভুক্তি নিবা আর তার 3/3 নির্ণায়ক নিবা, যে কোনো একটা ভুক্তি নিবা তার 3/3 নির্ণায়ক নিবা, যে কোনো একটা ভুক্তি নিবা তার 3/3 নির্ণায়ক নিবা। বুঝতে পারছি কিনা? ঠিক আছে। এবং ওই ক্ষেত্রে কিন্তু ওই যে পজিশনাল সাইন এগুলো সবকিছু মাথায় রাখতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো আমাদের প্রথম থিওরি কি ছিল, যে প্রপার্টিটা কি ছিল, যে যে কোনো সরি আমার সারি বা কলাম বরাবর অনুসঙ্গী ভুক্তির অনুসঙ্গী কলাম দিয়ে ভুক্তির অনুসঙ্গী সহগুণক দিয়ে গুণ করলে আমি হচ্ছে ওই নির্ণায়কের মান পাবো, তাই তো? আচ্ছা, তো আমাদের সেকেন্ড প্রপার্টি যেটা দিয়ে আমাদের আজকে শেষ, সেটা তো আমি বললামই, জাস্ট একটু লিখে দেই। হচ্ছে প্রপার্টি নং 2, প্রপার্টি নং 2 টা হচ্ছে যে একটি নির্ণায়কের যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তৃত করলে বা বিস্তার করলে একই মান পাওয়া যাবে, একই মান পাওয়া যায় বা যাবে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের প্রপার্টি নং 2, যেটা প্রুফ কিন্তু আমি মাত্র দেখাই না, ঠিক আছে? তো তোমরা চাইলে এটা বাসায় বসে কিছু মানে কয়েকটার জন্য প্রুফ করতেও পারো, সমস্যা নেই, ঠিক আছে? মানে এগুলো একটু বাসায় নিজে ট্রাই করবো আর কি, তাহলে দেখবা যে নির্ণয়কগুলো নিয়ে একটু কনসেপ্ট একটু ক্লিয়ার হচ্ছে। ওকে, তাহলে আমাদের দুইটা প্রপার্টি দেখলাম আর নির্ণয়ক নিয়ে আইডিয়া দিলাম। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। কারো টোটাল ক্লাসে কারো